টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটি অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করছি সময় এবং দূরত্ব চ্যাপ্টার নিয়ে। সময় দূরত্ব চ্যাপ্টার 18। এই চ্যাপ্টারে আমরা করতে চলেছি 117 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। আশা করি আগের ভিডিওগুলো তোমরা দেখেছো প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে আমরা 117 থেকে শুরু করব। তো শুরু করার আগে বলবো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 117 দাগের অঙ্ক। অঙ্কটা একবার পড়ে নিই। এটা কী বলেছে? এ বি এর দ্বিগুণ জোরে দৌড়ায় এবং বি সি এর তিনগুণ জোরে দৌড়ায়। সি 72 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে এ সেই দূরত্ব কত সময় অতিক্রম করবে? তো এখানে যেটা দেওয়া আছে, তিনটে জিনিস দেওয়া আছে। এ বি এর দ্বিগুণ দৌড়াবে, মানে এটা যেটা হবে তার চেয়ে ডবল, বি যেটা হবে তার চেয়ে ডবল হবে। আবার সি বি সি এর মধ্যে বি সি এর 3 গুণ, সি যেটা হবে তার চেয়ে বিটা 3 গুণ হবে। তো এইটা কিন্তু রিলেটেড। এখানে বি এখানে একটা আছে, আবার এখানে বি আছে। এই রকমের যদি থাকে আমরা সবচেয়ে ছোটো যেটা সেটা প্রথমে ধরে নেব। এই তিনটের অনুপাত যদি করি, এ বি সি, এই তিনটের অনুপাত করতে গেলে সবচেয়ে ছোটোকে আমরা ধরে নেব এক্স। তাহলে সবচেয়ে ছোটো এটা এক্স। আচ্ছা, এবারে কি হলো, এখানে যেটা বলা আছে বি সি এর 3 গুণ দৌড়ে, তাহলে এটা যদি এক্স হয় এটা তাহলে 3x হবে। আবার এখানে বলা আছে কি এ বি এর দ্বিগুণ, তাহলে বি যদি 3x হয় এ হবে 6x। তাহলে এটাই হচ্ছে এর অনুপাত। তাহলে কিভাবে এটাকে সহজে একসঙ্গে করা যায় আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এবার অনুপাত যেহেতু এখান থেকে একই জিনিস বাদ দেওয়া যায়, তো তাহলে 6:3:1। তো এই গেল এটার অনুপাত। এটা কিসের অনুপাত ছিল না, এটা বেগের অনুপাত। এটা হচ্ছে বেগের অনুপাত। তো আমরা জানি বেগের সঙ্গে সময় যে অনুপাতটা সেটা ঠিক উল্টো হয়। তাহলে এর সময়ের অনুপাত যদি আমি ধরি, তাহলে এ বি সি এর ক্ষেত্রে সময়ের অনুপাত হবে 1/6 অনুপাত 1/3 অনুপাত 1। এটা হচ্ছে সময়ের অনুপাত। তো এইটাকে যদি সরল করে দিই, 6 দিয়ে গুণ করি, 1:2:6। এটাই হচ্ছে তিনজনের যে পরিমাণে সময় লাগে তার অনুপাত। এবারে লাস্ট যেটা বলেছে যে সি 72 মিনিটে দূরত্ব অতিক্রম করে, মানে এই যে এই অনুপাতটাতে সি, আমি যদি এইটাকে ধরে নিই, এটার 6p, প্রত্যেকটা পি দিয়ে গুণ করলাম। এ হচ্ছে এ হবে তখন শুধু পি, বি হবে 2p, আর সি হবে 6p। তো এদের যদি সময় লাগে 6p সময় লাগে, তাহলে 6p সময় সমান এখানে দেওয়া আছে কত না, সি 72 মিনিটে যায়, এটা সমান হচ্ছে 72 মিনিট। তাহলে পি সমান কত হবে, আমাদের পিটাই বের করতে হবে, যেটা হচ্ছে এ সেই দূরত্ব কত সময় যায়। তাহলে পি বের করতে হবে 72/6, তাহলে 12×6=72, তাহলে 12 মিনিট। আশা করি বুঝতে অসুবিধা হলো না এখানে। তাহলে এ ওই দূরত্ব যাবে 12 মিনিটে। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 118 দাগের অঙ্ক। স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা একবার দেখে নাও অঙ্কটা কী বলেছে। এখানে যেটা বলেছে যে তীর থেকে 40 কিলোমিটার দূরে একটি জাহাজের একটি ছিদ্র হয়, যেটা দিয়ে 12 মিনিটে 3.34 টন জল প্রবেশ করে। 60 টন জল জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু জাহাজের পাম্প 1 ঘন্টায় 12 টন, এটা টন হবে, 12 টন জল বের করতে পারে। জাহাজটির ঠিক ডোবার মুহূর্তে তীরে পৌঁছতে কত গড় গতিবেগে যাত্রা করতে হবে? তো এর ইন্টারেস্টিং অঙ্ক। এখানে কিন্তু সব অঙ্কগুলোই একবারে সম্পূর্ণ আলাদা, একে অপরের চেয়ে সম্পূর্ণ আলাদা। তো আশা করি এখানে অনেকগুলো টাইপ শিখতে পারবে। তো সেই জন্য প্রথম থেকে খুব সতর্কভাবে এটা দেখে যাও। প্রত্যেকটা অঙ্কের ভাষাটা খুব লক্ষণীয়, এবং প্রত্যেকটা যেহেতু নতুন নতুন ধরনের অঙ্ক, সেহেতু প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বোঝার দরকার আছে। তো এখানে যেটা বলেছে মোদ্দা কথা, এখানে একটা গল্প যে একটা জাহাজ
একবারে তীর থেকে সে যাত্রা শুরু করলো কতটা যাত্রা শুরু করবে, তো 40 কিলোমিটার ধরো এইখানে জাহাজটা আছে, এখানে এটা হচ্ছে তীর, তো এইখান থেকে জাহাজ যাত্রা শুরু করবে, এখানে আসবে, এটা হচ্ছে 40 কিলোমিটার, এই যে দূরত্বটা এটা 40 কিলোমিটার। এইবারে বলেছে কি যে এই যেতে যেতে হঠাৎ একটা সময় দেখা গেল, এখানে যাত্রা শুরু করার সময় এখানে দেখতে পেল কি যে 12 ছিদ্র তৈরি হয়েছে এবং সেটা 12 মিনিটে 3.34 টন জল প্রবেশ করছে তার মধ্যে। তাহলে সেখান থেকে আমরা মিনিটে কত জল প্রবেশ করে সেটা আমরা পেয়ে যাব, জলের ওই ফুটো দিয়ে জলের গতিবেগটা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে যেটা বলেছে এই যে জাহাজটা, এই জাহাজে যদি 60 টন জল ঢুকে যায় তাহলে জাহাজ ডুবে যাবে সঙ্গে সঙ্গে। তো 60 টন জল ঢোকার আগেই ওই জাহাজটিকে তীরে পৌঁছতে হবে। সেটা কিভাবে সম্ভব হলো না, জাহাজের মধ্যে একটা পাম্প ছিল, তার মাধ্যমে জল বের করে দেওয়া যায়। সেটা কিভাবে হচ্ছে না, 12 টন, ঘন্টায় 12 টন জল বের হচ্ছে। তাহলে সেখান থেকে ঘন্টায় যদি 12 টন বের হয়, মিনিটে কতটা বের হবে 60 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। এইবারে দুটোর আমরা গতিবেগ বের করলাম। একটা বের হচ্ছে, এটা যেটা চৌবাচ্চার অঙ্ক আগে করেছো তোমরা, সেই রকমের অঙ্ক, একটা নল দিয়ে বেরোচ্ছে জল, একটা নল দিয়ে জল ঢুকছে। তো আলটিমেট কী হবে যে জাহাজটা যেহেতু তীরে পৌঁছবে, তাহলে জলটা বেরোনোর চেয়েও জলটা তাড়াতাড়ি ঢোকার চেয়েও জলটা তাড়াতাড়ি বের করে দেওয়া হবে, যাতে করে ওটা না ডুবে যায়। তবে এক সময় ডুবে যাবে, যদি আমরা ঠিক পাড়ে যখন আসবে সেই সময়টাতেই ডোবার ঠিক আগের মুহূর্তটা, যার ফলে একবারে মাথায় মাথায় রক্ষা পাবো। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এই অঙ্কটা করতে হবে। তো ডুববে, তো এক্ষেত্রে তাহলে যে জল ঢোকার গতিবেগটা বেশি হবে জল বের করার গতিবেগের চেয়ে। তো তাহলে আমরা দুটো গতিবেগ এখানে আমরা আপেক্ষিক গতিবেগ বের করব, তার আগে দুটো গতিবেগ এখান থেকে বের করে নেব। তো প্রথমে যেটা হয়েছে কি যে ছিদ্র দিয়ে 1 মিনিটে জল ঢোকে, কতটা জল ঢুকবে 3.34 বাই 12, 12 মিনিটে যদি পুরো 4 3 12, 13 14 15, 15 4 গুণিতক 1/12, 12 1 উল্টে 1/12, 5 3 15, 4 3 12, মানে 5/16। এই যে 5/16, সেটা 4 4 16, 5 3 এই 4 3 12, সরি 4 3 12, এটা তাহলে 5/16, 5/16 টন এই পরিমাণে জল ঢুকছে 1 মিনিটে। এইবারে পাম্প দিয়ে 1 মিনিটে পাম্প দিয়ে জল বেরোচ্ছে 1 মিনিটে, কতটা হচ্ছে না, এই যে জল বের হয় ঘন্টায় 12 টন, তাহলে মিনিটে বেরোবে কত, একে 60 দিয়ে ভাগ করব, 1/5 টন। তো এই দুটো পেয়ে গেলাম। তাহলে 1 মিনিটে জল ভর্তি কত হচ্ছে, 1 মিনিটে আমি বলেছিলাম যে ভর্তি, এটা আলটিমেট ভর্তি হবে। 1 মিনিটে জল ভর্তি হয় সমান কত হচ্ছে, জলের ঢোকার বেগটা হচ্ছে এটা 5/16 বাই 1/5, তাহলে 16 5 80, 5 5 25 আর 16, তার মানে দেখা যাচ্ছে 9/80। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 1 মিনিটে জল ভর্তি হচ্ছে 9/80 টন। তার মানে এটা ঠিক উল্টে বলতে পারি, 80/9 ঘন্টাতে তাহলে পুরো জল, মিনিটে পুরো জলটা ভর্তি হয়ে যাচ্ছে। এই হ্যাঁ, উল্টে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে 9/80 টন জল ভর্তি হয়, 9/80 টন
জল ভর্তি হয় 1 মিনিটে, 1 টন জল ভর্তি হবে 1/9 রাশি বা 80 9 মিনিটে, আর মোট 60 টন জল ভর্তি হবে বাই 9, এটা যদি কেটে যায়, এটা 20, এটা 3, তাহলে 1600/9 এত মিনিট। একে ঘন্টা করে দেবো, 1600/9 এই গুণিতক 60, 0 0 কেটে যাচ্ছে। আচ্ছা, এটা 3 আর এটা 8 2 16, 80। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে শেষমেশ, তো এক্ষেত্রে এটা একটা 3 হবে, এটা 9 লেখা হয়ে গেছে, এটা 3 হবে। তাহলে 80/9। তাহলে আমাদের যেটা হলো যে মোট সময় লাগবে 80/9 ঘন্টা। তো 80/9 ঘন্টা মোট সময় যাচ্ছে। এবারে যেটা আমাদের লাস্ট যে কন্ডিশনটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কি না 40 কিমি, দূরত্বটা 40 কিমি। তো আমাদের তাহলে 40 কিমিতে যদি এই সময়ের মধ্যে যেতে পারি, তাহলে কিন্তু একবারে তীরে পৌঁছে যাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের গতিবেগ কত হবে না, নির্ণয় গতিবেগ সমান 40 টোটাল দূরত্ব বাই 80/9। তাহলে 40 গুণিতক 9/80, তো এটা 2 দিয়ে কেটে যাবে, তাহলে 9 2 এইটা। তো তাহলে এটাই হচ্ছে এর গড় গতিবেগ, 9 2 কিমি পার ঘন্টা। তাহলে এটাকে যদি আমি পূর্ণ সংখ্যা করে দিই, 4 3 4 2 8 1 2 কিমি পার ঘন্টা, 4 পূর্ণ 1 2, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে অঙ্কটাতে কি হলো, প্রাথমিকভাবে আমাদের 40, এই যে মোট দূরত্ব হচ্ছে 40, এখানে ছিল, এখানে যাওয়ার সময় শুরুতে দেখলো যে একটা ছিদ্র দিয়ে জল বেরোচ্ছে, সেই জল ঢুকে যাচ্ছে, সেই জলটা বের করে দেওয়া হবে। এর ভেতরে যে মেশিন ছিল সেটা দিয়ে পাম্প দিয়ে জল বের করে দেওয়া হবে। তো সেখান থেকে জল ঢোকা এবং বাইরের একটা আপেক্ষিক বেগ পাবো, মিনিটে কতটা হয়, সেটা হচ্ছে 980 টন জল 1 মিনিটে ঢুকে যাচ্ছে, জল ভর্তি হচ্ছে। কারণ যেটা বেরোচ্ছিল তাতে আস্তে আস্তে বেরোচ্ছে, কিন্তু ঢোকাটা দ্রুত হচ্ছে। তো তাহলে এবারে আমাদের ওই 40 কিলোমিটার দূরত্ব পথ অতিক্রম করতে হবে, এবং সেটাতে যে সময়টা সেখানে লাগবে, যে মোট 60 যদি টন জল ঢুকে যায়, আমাদের 60 টন জল ঢুকতে 1 মিনিটে যদি এত টন জল ঢুকে, 60 টন জল ঢুকতে সেক্ষেত্রে আমাদের সময় লাগছে কত, 80/9 ঘন্টা, 80/9 ঘন্টা। তো এই ঘন্টা সময় লাগছে, এই ঘন্টার মধ্যে আমাদের তাহলে তীরে পৌঁছতে হবে। তাহলে কত বেগে গতিবেগটা বের করতে হবে, মোট দূরত্ব হচ্ছে 40, আর এই 80/9 ঘন্টায় ওই 40 কিলোমিটার পৌঁছতে হবে। তার মানে সেখান থেকে আমরা গতিবেগ পেয়ে যাব 4 পূর্ণ 1 2। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তাহলে রিপিট করে দেখতে পারো, এটা বুঝতে পারবে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্ক 119 দাগের অঙ্ক। অঙ্কটা খুবই বড়, এখানে বুঝতে হবে এক এক অংশ করে। তো অমিত একটি গ্রামে তার বন্ধুর সাথে দেখা করে গাড়িতে করে বাড়ি ফিরল। সে যখন তার বন্ধুর বাড়ি থেকে রওনা দিল, তখন তার গাড়িতে 18 লিটার পেট্রোল মজুদ ছিল। সে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করলো এবং প্রতি লিটার পেট্রোলে 10 কিলোমিটার হারে সে গেল। তাহলে গাড়িটি পুরনো হয়ে যাওয়ার জন্য প্রতি ঘন্টায় জ্বালানিতে প্রতি ঘন্টায় অর্ধেক লিটার করে জ্বালানি নষ্ট হয়ে গেল। তাহলে হাফ লিটার করে প্রত্যেক ঘন্টায় নষ্ট হচ্ছে। তো অমিত ভাগ্যবান ছিল, কারণ জ্বালানি ফুরিয়ে যাওয়ার মুহূর্তেই সে বাড়ির সামনে পৌঁছে গেল। অমিতের গাড়ি থেকে তার বন্ধুর বাড়ি কত দূরে ছিল। তো আমাদের বেসিক্যালি দূরত্বটা বের করতে হবে। এখানে ইন্টারেস্টিং জিনিস যে এখানে কিন্তু আগের অঙ্কের মতোই জাস্ট পৌঁছবে এবং সেখানে জ্বালানি শেষ হবে। তো তার মানে
বোঝাতে চাইছে যে টোটাল দূরত্বটা যত জ্বালানি আছে তার মধ্যে আমাদের অতিক্রম করতে হবে। তো এখানে আমাদের প্রথমে যেটা জ্বালানি ছিল 18 লিটার এবং সেখানে এই 18 লিটারটা এই দূরত্বটা অতিক্রম করতে হবে, কিন্তু সেটা কত দূর সেটা বলা নেই। তো এইবারে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলেছে, তার গতিবেগ ছিল 40 কিমি পার ঘন্টা, কিন্তু হলে কী হবে, প্রতি লিটার পেট্রোলে 10 কিলোমিটার হারে গেল এবং অর্ধেক লিটার করে জ্বালানি নষ্ট হলো। এইখানে একটা টুইস্ট আছে, এই তিনটে জিনিসকে এক করে আমাদের ক্যালকুলেশনটা ভাবতে হবে। তাহলে 1 ঘন্টায় পেট্রোলের খরচ কতটা হয়? আচ্ছা, এখানে হাফ লিটার তো আছে, হাফ লিটার এক্সট্রা আছে, সেটা আমরা আগে লিখে দিলাম। তার আগে যেটা হবে, প্রতি ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছে এবং 10 কিলোমিটার হারে, তাহলে 40/10, এইটা 1 ঘন্টার কেস হচ্ছে, যার সঙ্গে সঙ্গে হাফ লিটার পেট্রোল এমনিতেই পড়ছে, এত লিটার। তার মানে এটা কত হচ্ছে, এতে 4 থাকছে, 4 পূর্ণ 1-এর 2 বা 9-এর 2 লিটার। তো এই গেল আমাদের যে পরিমাণে 1 ঘন্টায় পেট্রোলটা এখানে আমাদের যতটা পুড়ে যায় তা সেইটা আমাদের বের করে হলো। মোট পেট্রোলটা ছিল কত, 80 লিটার। তো তাহলে এই 18 লিটার, এই 18 লিটারটা আমাদের এই প্রতি ঘন্টায় যেই পরিমাণে পেট্রোল পুড়ে, এই যদি এত লিটার পুড়ে, তাহলে 18 লিটার পুড়তে কত সময় লাগবে সেই সময়টা বের করতে হবে। তাহলে ওই পেট্রোলে অতিক্রান্ত সময় বা কত সময় ধরে ব্যবহার করা যাবে ওই পেট্রোল, সেটা হচ্ছে কত, 18 লিটার বাই 9/2, তার মানে 18 গুণিতক 2-এর 9, 9-2 18, মানে 4 ঘন্টা। 4 ঘন্টা ধরে চলবে ওই পেট্রোলের সাহায্যে। এইবারে যেটা বলছে যে যদি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে মোট দূরত্ব কত হবে। অতএব নির্ণেয় দূরত্ব সমান 4 গুণিতক 40। কারণ কি, এখানে 4 ঘন্টা ধরে যাচ্ছে, প্রতি ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছে, তাহলে মোট যাবে কত, 4×4 = 160 কিলোমিটার। তাহলে এদের মধ্যে কত যেগুলো আছে সেটার কোনোটাই নয় হবে অ্যান্সার, ডি এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 120 দাগের অঙ্ক বলেছে, দুজন ব্যক্তি একই স্থান থেকে যথাক্রমে 5 কিলোমিটার পার ঘন্টা এবং 5.5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হাঁটা শুরু করলো। তাদের মধ্যে 8.5 কিলোমিটার ব্যবধান হতে কত সময় লাগবে যদি তারা একই দিকে হাঁটে। একই দিকে হাঁটার ক্ষেত্রে তাহলে একে অপরের আপেক্ষিক গতিবেগ যদি আমি তৈরি করি, সেটা বিয়োগ হবে বড়টা থেকে ছোট, আর যদি বিপরীত দিকে যায় সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ যোগ হবে। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের আপেক্ষিক গতিবেগ যেটা ছিল সেটা কত হচ্ছে না, 5.5 - 5। আপেক্ষিক বলতে কি, একের তুলনায় আর একটা কত, তো সেটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এবারে তাহলে একটা 5.5 আর একটা 5, তাহলে সেটা হচ্ছে 0.5 বা 0.5। এইটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। প্রতি ঘন্টায় এটা বেশি যাচ্ছে তাদের মধ্যে, প্রতি ঘন্টায় তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। এই ব্যবধানটা 8.5 কত সময় হবে, খুব সিম্পল অঙ্ক। 8.5 হতে গেলে সময় লাগবে কত, তো তাহলে নির্ণয় সময় 8.5/0.5। তো এটা 2 দিয়ে গুণ করলে যা হবে সেটা সহজে বোঝা যাচ্ছে, যেহেতু 0.5 আছে, 1-এর 2 হবে, উল্টে 2, তার মানে 17 ঘন্টা। তাহলে ডি দাগের অপশানটা কারেক্ট অপশান।
সিম্পল অঙ্ক, এতে বিশেষ কিছু নেই, তো ভাষাটা বুঝতে পারলেই হবে। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 120 দাগের 121 দাগের অঙ্ক। 121 দাগের অঙ্ক, এটা দেখে নেই। বলেছে একটি বৃত্তাকার মাঠের চারিদিকে 1 ঘন্টায় 1 পাক হারে হাঁটে। বি মাঠটির চারদিকে 1 ঘন্টায় 6 পাক হারে হাঁটে। তারা একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করলে সকাল 7:30 যাত্রা শুরু করে এবং তারা কটায় প্রথম একে অপরকে অতিক্রম করবে। তো এখানে দেখা যাচ্ছে মাঠটা একই, একটা বৃত্তাকার মাঠ। তো এখান থেকে একই জায়গা থেকে এ আর বি যাত্রা শুরু করে। এইবারে দুজনের গতিবেগ ভিন্ন ভিন্ন হয়। একজন একটা পাক যতক্ষণে ঘুরে আর একজন ততক্ষণে 6 পাক ঘুরে যাচ্ছে। তাহলে তাদের মধ্যে যেটা আমরা ডিফারেন্স পাচ্ছি প্রতি ঘন্টাতে, সেটা হচ্ছে 5 পাকের ডিফারেন্স। এই 5 পাকের ডিফারেন্স প্রতি ঘন্টাতে পাচ্ছি। তাহলে ওই ডিফারেন্সে আমাদের 1 পাকতে যে সময়টা লাগবে সেই সময়টা লাগবে অতিক্রম করতে। তো তাহলে আমাদের প্রথমে তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ সমান 6 - 1 সমান 5 পাক প্রতি ঘন্টা। এখানে প্রতি ঘন্টায় 5 পাক করে ঘুরছে, তাহলে 5 পাক প্রতি ঘন্টা। এইবারে এই যে 5 পাক যদি 1 ঘন্টায় তাদের মধ্যে পার্থক্য হয়, প্রতি ঘন্টায় 1 পাকে কত সময় লাগবে সেটা আমরা এইখান থেকে বের করে নেব। তাহলে এই বেগে 1 পাক ঘুরতে সময় লাগে। সমান কত হবে? 1-এর 5 ঘন্টা সমান হচ্ছে কত? 60 × 5 সমান 12 মিনিট। তাহলে 12 মিনিট সময় লাগবে 1 পাক ঘুরতে। তো এটাই হবে আমাদের উত্তর। এখানে যেটা বলেছে 12 মিনিট আমাদের শুরু করেছিল 7:30টার সময়, তাহলে এর সঙ্গে 12 মিনিট আমরা যোগ করব, সমান কত হচ্ছে? 7:42 AM। এতটার সময় তারা পরস্পরকে অতিক্রম বা ওভারটেক করবে। তো এই ক্ষেত্রে কেন 1 পাকের কথা হলো না, তাদের যে ডিফারেন্সটা 1 পাক বলতে কি, তারা 1 পাক মানে কি, একজন এখানে থাকলো, 1 পাকের ডিফারেন্স কখন হবে? যে যখন আরেকজনের সঙ্গে মিট করবে। এখানে থাকলো, বি যদি বেশি বেগে যায় সে কখন এখানে আসবে? 1 পাক পুরোটা ঘুরে, 1 পাক ঘোরা মানেই সেখানে আরেকজনের সঙ্গে দেখা হবে। সেই জন্য 1 পাকের ডিফারেন্স এখানে বের করা হলো। 1 পাকের তাদের মধ্যে পার্থক্য, দূরত্বের পার্থক্যটা, কারণ 1 পাক তখনই সম্ভব হবে যখন এখানে একজন আছে আর একজন তাড়াতাড়ি গিয়ে আবার এখানে তাকে ছুঁয়ে দিতে পারবে বা তাকে অতিক্রম করতে পারবে, সেটা হচ্ছে 1 পাক। তো সেই জন্য সেই ক্ষেত্রে 1 পাক ঘুরতে আমাদের যত সময় লাগলো, 12 মিনিট লাগলো। যদি 7:30টা থেকে শুরু করে তাহলে অতিক্রম করবে কটার সময়? তাহলে 12 মিনিট পর, মানে হচ্ছে 7:42। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। কিছুটা একই রকমের অঙ্ক, কিছুটা একটু অন্যরকম। বি এর একই স্থান থেকে এবং একই দিকে 400 মিটার বা 300 মিটার মাপের একটি আয়তাকার মাঠের চারদিকে হাঁটা শুরু করলো। তো মর্নিং ওয়াকের মতো এরকমের একটা আয়তাকার মাঠ আছে, এতে যাত্রা শুরু করলো। এখানে এটা 400 আর এটা 300 মিটার। তো এইবারে মাঠের চারদিকে হাঁটা শুরু করলো। এ এবং বি যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 2.5 কিলোমিটার পার ঘন্টায়। তাদের মধ্যে তাহলে গতিবেগের পার্থক্য কত হচ্ছে? 0.5 থাকছে। যদি তারা 12:30 PM অবধি অনবরত হাঁটে, তাহলে তারা কত সময় একবার
অতিক্রম করবে। আচ্ছা, এইখানে তারা শুরু করেছিল 7টার সময়, 12:30টায় শেষ করেছে, তাহলে তাদের মোট কত সময় ধরে তারা যাত্রা করেছে? মোট সময় তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 5 12, 5 ঘন্টা, 5.5 ঘন্টা। তো এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ আমরা ধরে নেব এ বি এর গতিবেগ কত? একজনের ছিল 3 কিলোমিটার পার ঘন্টা আর 2.5 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 0.5 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে এদের আপেক্ষিক গতিবেগ। আর এই এক পাক ঘুরতে তাহলে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? এক পাক সমান তাহলে আমরা জানি যে কোনো আয়তক্ষেত্রের এটা পরিসীমার ক্ষেত্রফল হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 400 প্লাস 300, 2 400 প্লাস 300 মানে 700 × 2 মানে 1400 মিটার। এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা 1400 মিটার। তো তা একে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি কিলোমিটারে চলে আসবে 1.4 কিমি। এই দূরত্বটা মোট অতিক্রম করতে হবে 1.4 কিমি, এবং তাদের মধ্যে গতিবেগের ডিফারেন্স হচ্ছে 0.5, আপেক্ষিক গতিবেগ 0.5 কিমি। তো এই দূরত্বটা তাহলে যেতে হবে, তাহলে তাদের মধ্যে মোট সময় লাগবে কত? তাহলে 1.4 কিমি অতিক্রম করতে সময় লাগবে। কত সময় লাগছে তাহলে? না, 1.4 বাই 0.5 মানে ওকে হাফ দিয়ে ভাগ করতে হবে 0.5-এর পরিবর্তে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত? দশমিক তুলে দিতে পারি এখানে, দশমিক একটা এই 14/5 এটাও করে দিতে পারি। তাহলে 2 এটা হচ্ছে কত? 2×4=5 এই ঘন্টা। 2×4=5 ঘন্টা। এই 4/5 ঘন্টাকে আমি যদি মিনিটে করি তাহলে হবে 2 ঘন্টা, এটা 4/5 × 60, 12×5=60, তার মানে 48, তাহলে 2 ঘন্টা 48 মিনিট এইটা সময় লাগছে ওই দূরত্বটা অতিক্রম করতে। টোটাল এক পাক অতিক্রম করতে আমরা বলেছি পরস্পরকে অতিক্রম করবে, ওভারটেক করবে তখন যখন এক পাক কমপ্লিট হবে। তাহলে এই সময়ে এক পাক কমপ্লিট হচ্ছে। তো এইবারে আমাদের যেটা হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে কি হচ্ছিল না, 7টার সময় যাত্রা শুরু করেছিল। তো একে অপরকে প্রথমে তাহলে 2 ঘন্টা 48 মিনিটে 7টা AM যাত্রা শুরু করেছিল, এর সঙ্গে 2 ঘন্টা 48 মিনিটে 9টা 48 AM তাহলে তারা প্রথমে পরস্পরকে ওভারটেক করবে, প্রথমবার ওভারটেক করবে। এইবারে আরও সময় আছে, 12:30 পর্যন্ত সময় আছে। এরপরে এর সঙ্গে যদি 2 ঘন্টা 48 মিনিট যোগ করি তাহলে কিন্তু 12টা পেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য একবারই এই 12:30টার মধ্যে একবারই পরস্পরকে অতিক্রম করবে। যদি 2 ঘন্টা পেরিয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একবার কেবলমাত্র বির দাগের অপশানটা কারেক্ট অপশান, একবার কেবলমাত্র পরস্পরকে অতিক্রম করবে, 12:30টার আগে কিন্তু আর অতিক্রম করবে না। যেহেতু এরপরে যদি এর সঙ্গে যদি আমি 2 ঘন্টা 48 মিনিট যোগ করি সেটা
12:30 পেরিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ওটা আর নেব না। তো এটা ইন্টারেস্টিং অঙ্ক, একটু অন্য ধরনের অঙ্ক। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 123 দাগের অঙ্ক বলেছে, একটি বৃত্তীয় পরিধিতে গাড়ির কাঁটার দিক বরাবর 8টি বিন্দু এ বি সি ডি ই এফ জি এইচ টি সময় ব্যবধানে একজন ব্যক্তি এ থেকে সিতে একটি নির্ধারিত গতিতে পৌঁছায় এবং অপর এক ব্যক্তি বি থেকে ইতে নির্ধারিত গতিতে একই সময় ব্যবধানে পৌঁছায়। উভয় ব্যক্তি একই সময়ে একই দিকে বৃত্তের পরিধি বরাবর যায়। শুরুর সময় কত সময় পরে তারা একে অপরকে অতিক্রম করবে। তো ওই অতিক্রম করার অঙ্ক। এখানে একটা বৃত্তাকার, মানে ঘড়ির মতোই, তো বৃত্তাকার জিনিস। এখানে পয়েন্টগুলো দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ, এটা জি, এটা এইচ। এই রকমের করে মোট 8টা পয়েন্ট দেওয়া আছে। তো এই 8টা পয়েন্ট একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর অন্তর পয়েন্টগুলো আছে। তো এবারে যেটা বলেছে যে এ কি করেছে, এ ব্যক্তি এখানে সিতে, এ থেকে সিতে এ ব্যক্তি যে সময় যায়, বি ব্যক্তি, অপর ব্যক্তি, এটা প্রথম ব্যক্তি ধরো, আমি প্রথম ব্যক্তি ধরলাম এটা, আর অপর ব্যক্তি কী করে না বি থেকে ইতে ওই সময় যায়, এটা 2 নম্বর ব্যক্তি। এই কন্ডিশনটা দেওয়া আছে। এখানে খুব বড় অঙ্ক দেখতে লাগছে, তো ব্যাপারটা বোঝার আছে, বেশি কিন্তু ডাটা দেওয়া নেই। আমাদের খুব ভালো করে এখানে দেখতে হবে যে যেগুলো দেওয়া আছে সেইগুলো। মোট 8টা পয়েন্ট দেওয়া আছে, মোট 8টি পয়েন্ট, 8টি বিন্দু। সেই ক্ষেত্রে 8টি বিন্দুর ক্ষেত্রে এইখানে যে তিনটে এ থেকে বিতে গেল, তার মধ্যে ব্যবধান কত হচ্ছে, 2টো ব্যবধান হচ্ছে, 2টো ব্যবধান অতিক্রম করছে। আর বি থেকে ইতে গেল, এখানে ব্যবধান কত হচ্ছে, 3টে ব্যবধান অতিক্রম করছে। এটা মাথায় রাখতে হবে। এ থেকে সিতে, মানে বি আর সি কটা ব্যবধান হচ্ছে, একটা, দুটো ব্যবধান, 2টি ব্যবধান। আর বি থেকে সি ডি ইতে যাচ্ছে, সেক্ষেত্রে কটি ব্যবধান হচ্ছে না 3টি ব্যবধান হচ্ছে। এই ব্যবধানগুলো কিন্তু একই সময়ে অতিক্রম করছে, এটা মাথায় রাখতে হবে আমাদের। তো তাহলে আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে প্রথম ব্যক্তি টি সময় যে দূরত্বটা অতিক্রম করে, টি সময় দূরত্ব অতিক্রম করে প্রথম ব্যক্তি টি সময় অতিক্রম করে। কতটা অতিক্রম করে না টি সময়ে কত ব্যবধান, 2টো ব্যবধান আছে। তো সেক্ষেত্রে মোট 8টা পয়েন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের 2টো ব্যবধান অতিক্রম করছে, মানে এইটা টোটাল পাকের মধ্যে এত পাক। আবার দ্বিতীয় ব্যক্তি একই রকমভাবে দ্বিতীয় ব্যক্তি টি সময় যেটা অতিক্রম করবে সেটা কত হচ্ছে, সে 3টে পাক অতিক্রম করছে, তাহলে 3/8 পাক, 3টে ডিফারেন্স, 3টে ব্যবধান। তার সেই জন্য সেটা মোট 8টার মধ্যে 3টে অতিক্রম করছে। তো তাহলে আমরা দুজনের গতিবেগটা পেয়ে গেলাম। এখানে একটা হচ্ছে 2/8 আর একটা, বা এটা 1/4 করে দিতে পারি, 1/4, আর একটা 3/8, এটা ছোটো করা যাবে না। তাহলে প্রথম ব্যক্তির গতিবেগটা আমরা ধরে নিচ্ছি যে প্রথম ব্যক্তির ক্ষেত্রে গতিবেগ ঘন্টায় কতটা যাচ্ছে, টি সময় এতটা গেলে টি ঘন্টায় গেলে 1 ঘন্টায় যাবে। তাহলে প্রথম
ব্যক্তির গতিবেগ সমান 1.40 1/40, আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ সমান হচ্ছে 3/80। এটা গেল দুজনের গতিবেগের অনুপাত। এবারে কি হচ্ছে, যেহেতু একই সময়ে একই দিকে তারা যাত্রা শুরু করেছে, তাদের মধ্যে তাহলে আপেক্ষিক গতিবেগ তিনের 80/1, এটা 2/8 করে দিই, ক্যালকুলেশনের সুবিধা হবে। 2/8, 1/4কে 2/8 করে দিলাম। 80টা লসাগু, নিচে দুটো একই থাকছে, উপরে যেটা আছে সেটা বিয়োগ হয়ে যাবে। 1/8, তাহলে 1/80। এটা হচ্ছে তাদের আপেক্ষিক যে গতিবেগ, সেটা এটা। তো এবারে যেটা হচ্ছে যে পরস্পরকে অতিক্রম করতে গেলে পুরো এক পাক ঘুরতে হবে। এক পাক ঘুরতে গেলে তাদের ব্যবধান হচ্ছে মোট 7টা। এইখানে একটা ব্যবধান, এটা দুটো ব্যবধান, এটা 3টে ব্যবধান, এটা 4টে ব্যবধান, এটা 5টা ব্যবধান, 6টা ব্যবধান, 7টা ব্যবধান। তো মোট তাহলে অতিক্রম করতে গেলে 8টা মোট পয়েন্টের মধ্যে 7টা ব্যবধান অতিক্রম করতে হবে, মানে 7-এর 8 পাক ঘুরতে হবে। তো এই 7-এর 8 পাক ঘুরতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে কত, নির্ণেয় সময় সমান হচ্ছে কত না 7-এর 8 গুণিতক 80, বা এটাকে 1/80 করে দিলে বাই 1/80 মানে 80 হয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে 8 কেটে যাচ্ছে 70। এটাই হচ্ছে নির্ণেয় সময়। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে, 124-এর অঙ্ক। এটা দেখে নিই এটা কী বলেছে। এ 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগে হাঁটতে শুরু করে এবং 4 ঘন্টা পর বি সাইকেলে নিয়ে 10 কিলোমিটার/ঘন্টা গতিবেগে পেছনে যায়। শুরুর স্থান থেকে কত দূরে বি একে ধরে? তো এখানে খুব ক্লিয়ার, খুব ছোটোভাবে অনেক কিছু বর্ণনা করা আছে। তো এর গতিবেগ এখানে দেওয়া আছে 4 কিলোমিটার/ঘন্টা, বির গতিবেগ এখানে দেওয়া আছে 10 কিলোমিটার/ঘন্টা। দুজনের গতিবেগ দেওয়া আছে, কিন্তু বলেছে যে 4 ঘন্টা পরে, এর 4 ঘন্টা পরে বি যাত্রা শুরু করেছে। তো আমরা দুজনের যদি আপেক্ষিক গতিবেগ বের করি, এই আপেক্ষিক গতিবেগটা কিন্তু প্রথম থেকে হবে না। তো আমরা শুরু করব প্রথম একটা নির্দিষ্ট জায়গা থেকে, কিন্তু এ যাত্রা শুরু করে 4 ঘন্টা পরে এই ব্যাপারগুলো ঘটবে, 6 কিমি/ঘন্টা। আচ্ছা, এই আপেক্ষিক গতিবেগ না বের করে এটাতে যদি আমি সময়টা, এই যে 4 ঘন্টা সময়ে ডিফারেন্স হচ্ছে, দুটো এক জায়গায় মিলিত হবে বা দুজনকে ধরবে, আমি যদি এটাকে অন্যভাবে বের করি, আগের যে অঙ্কগুলো যেগুলো এইভাবে ডিফারেন্স বের করেছি সেভাবে না করে একটু অন্যভাবে এটা যদি করি, তাহলে আগের এই টাইপের অঙ্ক করা হয়েছে অনেক। তো মোট আমি দূরত্ব ধরে নিচ্ছি, মোট দূরত্ব ধরি, মোট দূরত্ব মানে কত দূরে ধরবে, এক্স কিমি। তাহলে ওই এক্স কিমি, এই যে এর যেতে যে সময় লাগবে সেটা মাইনাস বির যেতে যে সময় লাগবে সেটা কত হচ্ছে না, সেটা হচ্ছে 4 ঘন্টা। এই 4 ঘন্টা দেওয়া আছে, তাদের মধ্যে ডিফারেন্স। কিংবা যদি আমি আপেক্ষিক গতিবেগ বের করতাম, তাহলে এই 4 ঘন্টাতে তার দূরত্ব কতটা যেত? 4 ঘন্টাতে এ যাচ্ছে 4 ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 4 কিমি বেগে 4 ঘন্টায় যাচ্ছে 16 কিমি। 16 কিমি ডিফারেন্সটা হতো, তখন 16 কিমি ডিফারেন্স ধরে করতে হতো। সেটা সেভাবেও করা যেত, দুটো পদ্ধতিতেই ছোটো হবে। তো তাহলে এটাকে আমরা সিম্পল সরল করে নেব। এটা যদি সরল করি তাহলে এটা 20 হবে লসাগু। তাহলে 5
4 × 20 5x মাইনাস এটা 2 × 20 সমান 4 বা 3x সমান 20 ওপাশে গুণ হলে 80 x সমান হবে 80 সরি এখানে একটু ভুল হলো না, ঠিক আছে। তো এইটা তাহলে 80/3 80/3 যদি ক্যালকুলেশন করি 8 3 দিয়ে 3 2 6 20 6 3 18 0.7 অ্যাপ্রক্সিমেট। তো সেক্ষেত্রে আমাদের এই কিমিটা হচ্ছে এদের মধ্যে এই যে আমরা এক্স ধরে নিয়েছিলাম যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে এইটা 26.7। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, তো এটাই হবে এর উত্তর। তো আজকে এই পর্যন্তই। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে আলাদা আলাদা টাইপের এবং নতুন ধরনের। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, সেই জন্য ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। কোনো অঙ্কতে যদি অসুবিধা হয় বারবার দেখো, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তবে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা যারা ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের কাজে আসবে। না হলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে ভিডিওগুলোকে কাজে লাগাতে গেলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখার দরকার আছে। এখানে একই ধরনের অঙ্কর পরিমাণ কিন্তু খুবই কম। প্রত্যেকটা যেহেতু আলাদা অঙ্ক, অবশ্যই প্রত্যেকটা থেকে নতুন নতুন ধরনের কিছু শেখা যাবে। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো, তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটি কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।